হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমরা জানো শীঘ্রই কিন্তু আমাদের এসএলএসটি 3 হয়তো নোটিফিকেশন চলে আসতে চলেছে। তো তোমাদের মধ্যে অনেকেরই একটা কনফিউশন তৈরি হয়েছিল কিছু সিলেবাস সংক্রান্ত বিষয়ে। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হিস্ট্রির যে সিলেবাস সেটি কি হতে চলেছে। যারা তোমরা পিজি অলরেডি করে বসে রয়েছো এবং গ্র্যাজুয়েশন করে বসে রয়েছো তারা জানো আমাদের হিস্ট্রি সিলেবাস ঠিক কীরকম হয়। সচরাচর একই থাকে, সেটা 9-10 হোক বা 11-12 হোক, আমাদের সিলেবাস কিন্তু প্রায় একই। খানিক অংশ 9-এ তোমার ইউরোপিয়ান হিস্ট্রি পড়তে হয়, আর খানিক অংশ তোমার 10-এ গিয়ে তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি। সেম সেম ভাবে 11-12-এর ক্ষেত্রেও কিন্তু 11-এর ক্ষেত্রে তুমি পড়বে ইউরোপিয়ান হিস্ট্রি, আর তোমার দ্বাদশ ক্লাসে গিয়ে মানে 12-এ গিয়ে তুমি কি পড়বে না ইন্ডিয়ান হিস্ট্রি। যেরকম হয় সেরকম আমরা জানি, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিছু বলে দিই, যেহেতু সিলেবাস সংক্রান্ত বিষয় তো একটু বলে দিই। সেকেন্ড এসএলএসটিতে যেরকম ছিল সেরকম এই এসএলএসটিতেও থাকবে কিনা সে নিয়ে কিন্তু একটু হলেও সংশয় রয়ে যাচ্ছে। কারণ যদি এনসিইআরটি ফলো করা হয় তাহলে কিছু অংশ হয়তো বাদ যেতে চলেছে, আর যদি যেরকম হয়ে আসছে না হয় তাহলে কিন্তু সেই পোর্শনটা থাকবে। তোমাদের জন্য একটু অ্যানালাইসিস করে দিই। প্রথম কথা, আমাদের মাথায় রাখতে হবে হিস্ট্রির 3টে পোর্শন। যদি ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলি 3টে পোর্শন। কোন 3টে? এনশিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি। আমরা ভালো মতো জানি এনশিয়েন্টের ক্ষেত্রে তোমরা কোন জিনিসটি পাবে না, এই যে আমাদের সিন্ধু উপত্যকা, সিন্ধু উপত্যকার বিষয়টি কিন্তু তোমরা পাচ্ছ। সিন্ধু উপত্যকার বিষয়টি কিন্তু তোমরা ইজিলি এখানে দেখতে পেয়ে যাবে, তাই না? সিন্ধু উপত্যকা যদি আমি বলি, এই যে সিন্ধু উপত্যকা যেটা তোমার হারাপ্পান সিভিলাইজেশন ইংলিশে যদি আমি করে দিই সেক্ষেত্রে কিন্তু তোমরা সিন্ধু উপত্যকার অংশটি পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি সভ্যতার বৈশিষ্ট্য, পতন, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ও জৈন ধর্ম, সেই জিনিসটা সব থেকে বেশি আগেরবার যেমন কোয়েশ্চেনে কিন্তু এনশিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্ন থেকে সব থেকে বেশি কিন্তু মিডাইভাল থেকে এসেছিল। মিডাইভাল কেন বলছি, মুঘল এবং সুলতান থেকে কিন্তু কোয়েশ্চেন ভালো এসেছিল আগেরবারে কোয়েশ্চেন যদি ফলো করো, ফার্স্ট কোয়েশ্চেনে কিন্তু কোথায় মোহাম্মদ বিন তুগলক তার সাম্রাজ্য স্থানান্তরিত করেছিল, সেই কোয়েশ্চেনটি ফার্স্ট কোয়েশ্চেন ছিল সেকেন্ড এসএলএসটির, মনে পড়ছে? তো তেমনি যদি ওরকম কোয়েশ্চেন থাকে তো মিডাইভাল থেকে কিন্তু স্ট্যাটিক পোর্শন বেশি আসতে পারে। এর পাশাপাশি কেন আমি বললাম, কারণ সেকেন্ড পোর্শনটায় তোমার দিল্লি সুলতানি প্রতিষ্ঠা চলে আসছে। যদি এনসিইআরটি ফলো করা হয়, যদি আমি এখানে যদি এই কারণেই বলছি, এনসিইআরটি যদি ফলো করা হয় এবং যে কথাটি শোনা যাচ্ছিল সম্ভাব্য বিষয়, যদি মুঘল এবং সুলতানি যুগ বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু 2 এবং 3 এবং 4 এই পোর্শনটুকু কিন্তু বাদ চলে যেতে পারে। ঠিক আছে, যদি বাদ চলে যায় নিশ্চয়ই কিছু ইনক্লুড করবে। ইনক্লুডের মধ্যে কি কি হতে পারে? স্থানীয় জায়গাগুলো, স্থানীয় রাজ্যগুলো কোনগুলো, যেরকম বিজয়নগরা কিংডম যদিও ছিল কিন্তু বিজয়নগরা কিংডম আসছে, বাহামানি কিংডম আসবে, কারণ হ্যাঁ যদিও ওটা মুসলিম শাসিত কিন্তু সেই কিংডমগুলো কিন্তু আসবে, বিজয়নগর, বাহামানি। তার পাশাপাশি রিজিওনাল কিংডম, যেরকম কিছু কিছু আমরা অনেক জিনিস জানি না, বাংলারও কিন্তু অনেক আঞ্চলিক ইতিহাস রয়েছে, সেই অঞ্চলগুলিতে কিন্তু ফোকাস করবে তারা গিয়ে। তখন কিন্তু সেই জিনিসগুলো যেগুলো মুঘল আমার বলা হচ্ছে সেই পোর্শনগুলো যদি কেটে যায় তবেই কিন্তু ওই পোর্শনগুলো আসতে চলেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, মুঘল কেন ইম্পর্টেন্ট যদি থেকে যায় মুঘল এবং সুলতানিতে কিন্তু তোমাদের ফোকাস করতেই হবে, বিকজ এখান থেকে প্রচুর পরিমাণে স্ট্যাটিক কোয়েশ্চেন আসে। আর এইখান থেকে অনেক অনেক লেখকের বইয়ের নাম, তারপর কোন কার সময় কি হয়েছিল প্রত্যেকটি, তারপর এত আর্কিটেকচার যা কিন্তু মুঘল আমলের সাথে যুক্ত, সেই কারণে এই পোর্শনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি চলে যায় তাহলে আঞ্চলিক ইতিহাস আসতে চলেছে, আঞ্চলিক ইতিহাসের মধ্যে কিন্তু তোমাদের পড়তে হবে। এর পাশাপাশি দেখো, যেহেতু ইউনিট 2-তে আমাদের দাস বংশ, খিলজি, তুগলক এসব ছিল, ইউনিট 3-তে সুলতানি পতন এবং মুঘল বংশ শুরু হচ্ছে সেই বিষয়টা। তার পাশাপাশি আকবরের অধীনে কি কি সাম্রাজ্যর বিস্তার সেসব জিনিস। আর 4 নম্বরে গিয়ে জাহাঙ্গীর এবং শাহজাহান, তার শেষে মুঘল সাম্রাজ্যের পতন আমাদের সেকেন্ড এসএলএসটির জন্য পড়তে হয়েছিল। এবার যদি এই পোর্শনটিকে বাদ যায় তাহলে যেতেই পারে, কিন্তু যদি থেকে যায় তাহলে এই পোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন অবধারিত আসবে, আরো বেশি আসবে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেকেন্ড এসএলএসটি কোয়েশ্চেন তোমরা দেখেছো সহজ হয়েছিল, কিন্তু মাথায় রাখবে অলরেডি বলে দেওয়া হয়েছে ইউপিএসসি ধাঁচের কিন্তু পরীক্ষা আসতে চলেছে, তার মানে কোয়েশ্চেন কিন্তু বুঝে নিচ্ছ ইতিহাসের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন সেই রকমই আসবে। তাহলে আর হিস্ট্রির যেন জবাব নেই, কোথা দিয়ে কোন কোয়েশ্চেন আসবে, কোথা দিয়ে কোন সোর্স, তো আমাদের ওই খুঁজতে খুঁজতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো এইটুকু মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড মান হতে চলেছে, সেক্ষেত্রে কোনো কিন্তু আমাদের সন্দেহ নেই, 1 মিনিটের জন্য কিন্তু আমাদের সন্দেহ নেই যে কোয়েশ্চেন আমার স্ট্যান্ডার্ড লেভেলে যেতে চলেছে, একদম স্ট্যান্ডার্ড মেনটেন করেই কিন্তু আমার এক্সামটা কনক্লুড করা হবে এবছর। ওকে, চলো নেক্সট আমরা একটু দেখে নিই
4 ইউনিটে যখন চলে গেলাম, 5-এ গিয়ে দেখবো আমরা পলাশির যুদ্ধ, যা অবধারিতভাবে বেঙ্গলের হিস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ মোড়, তো সেই অংশটি আসবেই। ঠিক আছে, 5 নম্বরে পলাশির যুদ্ধ কিন্তু তোমার আসতে চলেছে। তারপর বক্সারের যুদ্ধ, যা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধ আমার কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ এই পোর্শনটুকু যেটা রয়েছে তোমাদের পলাশি এবং বক্সার, যা কিন্তু গুরুত্বপূর্ণ দেওয়ানি লাভ এবং ভারতে ব্রিটিশ সূত্রপাত ঘটাবে। তার পাশাপাশি প্রতিষ্ঠা রয়েছে, দেওয়ানি হস্তান্তর রয়েছে, সম্প্রসারণ রয়েছে, প্রত্যেকটি বিষয় কিন্তু ভালোভাবে পড়তে হবে। তারপরে ব্রিটিশ শাসন, ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে ব্রিটিশ শাসন ভালোভাবে পড়তে হবে, গভর্নর জেনারেল পড়তে হবে। তারপর সেই সময় কি কি হয়েছিল, কি কি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ, তারপর যারা শিক্ষা সংস্কারক ছিলেন বা সমাজ সংস্কারক ছিলেন, যেরকম রামমোহন রায়, ইয়ং বেঙ্গল সোসাইটি, বিদ্যাসাগর, প্রত্যেকের সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়তে হবে। এছাড়া কংগ্রেস, জানোই কংগ্রেসের প্রতিষ্ঠাতা, আদি পর্ব, এগুলো তো আমাদেরকে পড়তেই হবে। আর ভারতের রাজনীতিতে তারপর কংগ্রেসে যখন ঢুকে যাব, কংগ্রেসের সেশনগুলো আমাকে আলোচনা করতে হবে। তার পাশাপাশি বঙ্গভঙ্গ রয়েছে, চরমপন্থা, যখন চরমপন্থী আসছে, তা কি হচ্ছে এক্সট্রিমিস্ট এবং মডারেট যখন হয়ে যাচ্ছে, তখন সে বিষয়টা সম্পর্কেও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এর পাশাপাশি তারপরে চলে আসবে আমার গান্ধী লেভেল যখন চলে আসলো, গান্ধীজির সময়ের আইন অমান্য, অসহযোগ, তারপর সত্যাগ্রহ, ভারত ছাড়ো, এগুলো প্রত্যেক কটা পর্যায়ে কিন্তু তোমাকে পড়তে হবে। আর ভারত বিভাগ এবং স্বাধীনতা, এর পাশাপাশি এটা তো গেল ইন্ডিয়ান হিস্ট্রি। একদম ভারতের যখন স্বাধীনতা হয়ে যাবে, তখন তোমার চ্যাপ্টার ওয়াইজ শেষ, এটা চলে গেল ইন্ডিয়ান হিস্ট্রি। এর পাশাপাশি এটা তো আমার 10 অবধি তুমি পড়ে নেবে। এইবার যখন তুমি 9 অংশটা দেখবে, তখন তুমি কি দেখবে সেটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, তখনই আমার চলে আসবে 9-এর পোর্শন, তখনই কিন্তু তোমাকে ইউরোপিয়ান হিস্ট্রিতে যেটা প্রথমেই দেখতে হবে, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব 9-10-এর ক্ষেত্রে। ওকে, ফরাসি বিপ্লব কিন্তু ষোড়শ লুই, চতুর্দশ লুই, সেই পোর্শনটুকু। তার থেকে বড় কথা রোবোস্পিয়ার, ঠিক আছে, গিলোটিন যন্ত্র। তার পাশাপাশি নেপোলিয়ান বোনাপার্ট, সব থেকে গুরুত্বপূর্ণ নেপোলিয়ান বোনাপার্ট, কোশ্চেন কিন্তু আসে। তার পাশাপাশি মেটার্নিক তত্ত্ব, ঠিক আছে, মেটার্নিক তত্ত্ব, এই যে মেটার্নিক ব্যবস্থা, ঠিক আছে, ভিয়েনা কংগ্রেস কেন গুরুত্বপূর্ণ, কাহিনীগুলো। তারপর হচ্ছে জার্মানি ইটালি ঐক্য, ঠিক আছে, রুশ জার্মানি চুক্তি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আগেরবার পরীক্ষায় কোশ্চেন এসেছিল রুশ জার্মানি চুক্তি কত সালে হয়েছিল, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু পড়তে হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে তোমাকে পড়তে হবে, বেশি খুব একটা থাকে না, 2 ইউনিট কি 3টে ইউনিট তোমার আমাদের ইউরোপিয়ান হিস্ট্রি থেকে থাকে। সেটা লাস্টেরটা হচ্ছে আফ্রিকা দখল, ত্রিশক্তি চুক্তি, ওয়েল পলিটিক, ট্রিপল অ্যালায়েন্স অ্যান্ড ট্রিপল আতার, যেটা তোমার প্রথম বিশ্বযুদ্ধের সময়সীমা এবং সূচনা, এবং 1919 সালের শান্তি বন্দোবস্ত। এতটা দূর আমার কিন্তু 9-এ কনক্লুড হয়ে যায়, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অবধি। ঠিক আছে, যখন তোমার ভার্সাই চুক্তি কমপ্লিট হচ্ছে 1919 সালের, সেই সময়টা গিয়ে কিন্তু আমি কনক্লুড করতে পারি নিজেকে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে যেটা দেখা যায়, সেটা হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি কিন্তু সেমই থাকে। তোমার সিন্ধু সভ্যতা তুমি পড়বে, তারপর বৈদিক সভ্যতা তুমি কিন্তু পড়ছো, তারপর তুমি সেম যদি এনসিআরটি চেঞ্জ না করে, তাহলে দিল্লি সুলতানি, দাস বংশ, খিলজি বংশ, এগুলো তুমি পড়ছো, বাবর, জাহাঙ্গীর, মোগল, এইগুলো তুমি পড়ছো পুরোটাই। তার পাশাপাশি তুমি যেটা পড়বে এবং মাথায় রাখবে, যেখানে আমি পলাশির যুদ্ধও পড়ছি, কিন্তু এখানে নাম হিসেবে চলে আসে সিরাজউদ্দৌলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর কাসিম, ব্যক্তিগত বাণিজ্য, একটু ডেপথ, যেটা 9-10 আমি একেবারে স্ট্যাটিক পোর্শন আর অল্পের মধ্যে পড়তাম, 11-12 একটু ডেপথ হিসেবে পড়তে হবে, ভেতর থেকে কোশ্চেনটা বেশি আসে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এর পাশাপাশি পাইক, চুয়ার বিদ্রোহ, এই জিনিসগুলোও কিন্তু 11-12 ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পলিগার বিদ্রোহ, পাইক, চুয়ার, এইসব কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, আর কংগ্রেসের প্রাথমিক পর্যায়ে। তারপরে ভারতীয় রাজনীতিতে চরমপন্থার উদ্ভব, যেটা চলে আসছে, অ্যান্ড তারপরে সেই ফরাসি বিপ্লব, আর তোমার চলে আসছে কি আমার সন্ত্রাসবাদ, যেটা রোবোস্পিয়ার থেকে শুরু করে নেপোলিয়ান, দেন ভিয়েনা কংগ্রেস। এবং এইখানে আরেকটা জিনিস, এটাও কিন্তু তোমার শেষ হওয়ার কথা ছিল প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে, কিন্তু যেহেতু 11-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আছে, এখানে যে এক্সটেন্ডেড পোর্শন সেটা কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি যাচ্ছে। মানে আমার কিন্তু 1939 সালে যখন পোল্যান্ড আক্রমণ করে দিয়েছিল কে, জার্মানি, তাই না, হিটলার, সেই সময়ের একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে কিন্তু 11-12-এর যে সিলেবাস, সেটা কিন্তু শেষ হচ্ছে কোথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। যেটা প্রথম যে 9-10-এর ক্ষেত্রে কোথায় প্রথম বিশ্বযুদ্ধে শেষ হচ্ছে, 11-12-এর ক্ষেত্রে কিন্তু সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হচ্ছে। এইটুকু অংশ কিন্তু তোমাদের এক্সট্রা থাকছে 11-12-এর ক্ষেত্রে। নালে জানো ইতিহাসের সিলেবাস সবসময় একই থাকে, তো এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু অলরেডি কোর্সেস স্টার্ট হয়ে গিয়েছে। তোমাদের জন্য কিন্তু এখানে বিশেষ অফার চলছে, যে ক্ষেত্রে কিন্তু তোমরা নিজেদের লাভ করে নিতে পারো। কেন? তোমরা ছাড় পেতে পারো কোর্সেসের ক্ষেত্রে। আমাদের ইতিহাস, বাংলা,
ইংলিশ, এডুকেশন, ভূগোল, সমস্ত সাবজেক্টে কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। যার যে সাবজেক্ট, যেই সাবজেক্টে ভাবছো বসবে, সেই সাবজেক্টের জন্য কিন্তু নিজেকে এনরোল করে নিতে পারো। এসএলএসটি 9, 10 এবং 11, 12 দুটোরই কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গিয়েছে। আর দেরি করো না, অনলি 550 টাকায় নিজে কিন্তু এনরোল করে নাও নিজেকে কোর্সের মধ্যে, অনলি 550 টাকায়। আজকেই কিন্তু সুযোগটি রয়েছে তোমাদের জন্য। যারা যারা দেখছো ভিডিওটি তাদেরকে বলি অবশ্যই নিজেকে এনরোল করে নাও, কারণ প্রথম থেকে শুরু করলে তবেই কিন্তু তোমার সফলতা দোরগোড়ায় আসবে। তাই আর দেরি করো না, আজকেই নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কল করে নাও। এছাড়াও আমাদের অ্যাপ রয়েছে, যেখানে গিয়ে কিন্তু তোমরা কোর্সটি পারচেস করতে পারো। আর আমাদের ওয়েবসাইট তো রয়েছে, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। তাহলে তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু তথ্য নিয়ে, নতুন কিছু ভিডিওতে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেই কমেন্টের সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ।